নমস্কার, রিপাবলিক বাংলায় অনির্বাণের অগ্নিবাণে আপনাদের স্বাগত। যেমনটা বলছিলাম, এই মুহূর্তে বাংলা রাজনীতির সব থেকে বড় খবর, যে খবর আমরা ব্রেক করেছি রিপাবলিক বাংলায়, সেই খবর হলো বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত। ফেসবুক পোস্ট করে সেই সিদ্ধান্ত নিয়েছেন বাবুল সুপ্রিয়। গত কয়েকদিন ধরেই ফেসবুক পোস্টে নানা রকমের ইঙ্গিত আসছিল বাবুল সুপ্রিয় কথাটা। অন্তত এটুকু বোঝা যাচ্ছিল রাজনীতিতে যা ঘটছে, তার নিজের দলের রাজনীতিতে যা ঘটছে তাতে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট নন। নানা ক্ষোভ রয়েছে, সমস্যা রয়েছে দলের অন্দরের রাজনীতিতে। কিছুদিন আগে ময়ূখ রঞ্জন ঘোষ, সিনিয়র নিউজ এডিটর রিপাবলিক বাংলার, তাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানতে চায় বাংলায়, বাবুল সুপ্রিয় আমাদেরকে জানিয়েছিলেন যে কোথাও তো একটা থামতে হয়, একদিন তো যেতে হয়। একটা ইঙ্গিত ছিল যে আসলে বাবুল সুপ্রিয় বোধ হয় রাজনীতি ছাড়ছেন, অথবা রাজনীতি নিয়ে হয়তো একটা হতাশায় ভুগছেন। কিন্তু শেষমেশ বাবুল সুপ্রিয় যে রাজনীতি ছাড়বেন, ছেড়েই দেবেন, এটা কি ভাবা গিয়েছিল? এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে বাবুল সুপ্রিয়র সেই ফেসবুক পোস্ট, যা আজ কিছুক্ষণ আগে করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, 1 ঘন্টা দেখানো হচ্ছে, আরেকটু আগে, 1 ঘন্টারও কিছু বেশি সময় আগে। কি লিখছেন বাবুল সুপ্রিয়, আসুন শুরুতেই দেখে নেই অনির্বাণের অগ্নিবাণে আজকে বাবুল সুপ্রিয়র সেই ফেসবুক পোস্ট। চললাম, আলবিদা, অর্থাৎ তিনি চিরবিদায় জানাচ্ছেন রাজনীতিকে, ফেরার আর কোনো সম্ভাবনা নেই। অনেকেই বাবুল সুপ্রিয়র এই রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের মধ্যে দল বদলের কোনো ইঙ্গিত আছে কিনা সেটা খুঁজছেন, কিন্তু এই আলবিদা শব্দটি দেখলে অন্তত স্পষ্ট যে না, দল বদল করছেন না, আসলে রাজনীতিই ছাড়তে চাইছেন বাবুল সুপ্রিয়। সবার সব কথা শুনলাম, বাবা, স্ত্রী, কন্যা, 2-1 প্রিয় বন্ধু বান্ধব, সবটুকু শুনে বুঝেই অনুভব করে চললাম। মোহনবাগান হ্যাভ ডান অনলি পার্টি বিজেপি ওয়েস্ট বেঙ্গল, দ্যাটস ইট। অর্থাৎ মোহনবাগান সাপোর্টার হিসেবে হ্যাশট্যাগ মোহনবাগানকে তিনি এখানে লিঙ্ক করেছেন। তারপর আবার বলছেন চললাম, বেশ কিছু সময় তো থাকলাম, কিছু মন রাখলাম, কিছু ভাঙলাম। কোথাও আপনাদের হয়তো আমার কথা, আমি আমার মনে ওঠা সব প্রশ্নের জবাব দেওয়ার পরেই বলছি, আমার মতো করেই বলছি চললাম। সোশ্যাল ওয়ার্ক করতে গেলে, অর্থাৎ সামাজিক কাজ করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। নিজেকে একটু গুছিয়ে নিই আগে, তারপর বিগত কয়েকদিনে বারবার মাননীয় অমিত শাহ এবং মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সংকল্প নিয়ে তাদের কাছে গিয়েছি। আমি তাদের এই ভালোবাসা কোনোদিন ভুলব না, আর তাই আবার তাদের কাছে গিয়ে সেই একই কথা বলেছি। আপনারা ভাবতেই পারেন যে আমি কোনো পদের জন্য বার্গেইন করছি, মানে দরাদরি করছি। অর্থাৎ সম্প্রতি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার শেষ সম্প্রসারণের রদ বদলে তার যে বাদ পড়া, কোথাও সেটাকেই সামনে রাখা হবে, এটা বোধহয় আগাম আন্দাজ করে বাবুল সুপ্রিয়র বক্তব্য। যে আপনারা ভাবতে পারেন যে আমি বোধহয় বার্গেইন করছি, না। তিনি বলছেন যে হ্যাঁ, সাংসদ পদ থেকে অবভিয়াসলি ইস্তফা দিচ্ছি। অর্থাৎ নিশ্চিতভাবে ফেসবুক পোস্টে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া যায় না, কিন্তু নিশ্চিতভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য যা যা করণীয় সেটাও তিনি করছেন, এমনটা জানিয়ে দিয়েছেন। বিগত কয়েকদিনে তিনি বারবার যে অমিত শাহ এবং জেপি নাড্ডার কাছে গিয়েছেন সেটা বলেছেন। প্রতিবারই তারা তাকে নানাভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন তার এই ইচ্ছা থেকে। কিন্তু তাদের এই ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো না জানিয়েও আবার তাদের কাছে গিয়ে সেই একই কথা বলার ধৃষ্টতা আর আমি দেখাতে পারবো না, বলছেন বাবুল সুপ্রিয়। বিশেষ করে আমি, অর্থাৎ তার ভিতরের যে আমি কি করতে চায়, তা যখন আমি অনেক দিন আগেই ঠিক করে ফেলেছি। অর্থাৎ বেশ কিছুদিন আগেই তিনি ঠিক করে ফেলেছিলেন। কখন ঠিক করে ফেলেছিলেন আসুন জানতে চায় বাংলায় রিপাবলিক বাংলার সিনিয়র নিউজ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে এই অনেক দিন আগে ঠিক করে ফেলা মনের কথাটাই, আমির কথাটাই জানিয়েছিলেন বাবুল সুপ্রিয়। কি জানিয়েছিলেন আসুন দেখে নিই। কোন দলের কোন নেতারা বলেছিল শিল্পীদের রোগড়ে দেবে? কোন দলের কোন নেতারা বলেছিল শীতলকুচি বানিয়ে দেওয়া হবে গোটা রাজ্যে? আমাকে তাতে সেটা বাবুল সুপ্রিয় তো বলেনি। আমাকে কেন প্রশ্নটা করছো? তোমরা জানো সব দল থেকেই মাঝে মাঝে কিছু মন্তব্য উড়ে আসে যেগুলো ঠিক নয়। তো তুমি কি চাইছো বলো? আমি টিভি চ্যানেলে বসে আমার দলের কোনো সিনিয়র নেতার বিরুদ্ধে দুটো কথা বলবো? না, সরি, আমাকে প্রভোগ করতে পারো। আমার মনে হয় যে যা বলার বলেছে সেই বলার, সেই এক মিনিট আমি তো তোমায় বলছি, যে যা বলার বলেছে সেই বলার পরিপ্রেক্ষিতে ভোটের রেজাল্টে তার একটা প্রতিফলন হয়েছে। কাজেই সবাইকে ভাবতে হবে
যে যে যেখানে যা বলেছে, তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তাদের ভাবতে হবে যে তাদের আমার কোনো কথা বলার জন্য আমার দলের কোনো ক্ষতি হয়েছে কিনা। কাজেই তুমি আমাকে যে প্রশ্নটা করছো তার উত্তরটা তো আমিও জানি, কিন্তু আমি কি করবো? আমি অ্যাজ আ পার্টি ম্যান, আমার ড্রয়িং রুমে যে কথা হয়, তুমি যে স্পোর্টসম্যান বললে, আই ডোন্ট বিলিভ ইন ওয়াশিং ডার্টি লিনেন ইন পাবলিক। যেটা ড্রেসিং রুম টক, সে ড্রেসিং রুমেই থাক না, তো সেটা আমি টিভি ক্যামেরার সামনে আমায় বলতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা তো নেই। পশ্চিমবঙ্গে যাতে হীরক রাজার রানী বা হীরক রাজার দেশের না হয়, সেটার বিরুদ্ধে লড়াই করাটাই একটা কি বলবো, একটা রিজলিউট হিসেবে নিয়েছি। সেই জন্য পলিটিক্স মাঝে মাঝে সত্যিই মনে হয় যে ভালো লাগছে না, কিন্তু ছেড়ে পালাবার কোনো ইচ্ছে আমার নেই। সেই জন্যে 2019-এ আসানসোলে সবাই হেরে যাব বলার পরেও জেদ করে আসানসোলেই লড়েছিলাম, এবং এখনও অবধি যেটা আমি নিজে ঠিক মনে করি সেটা করি। আমি খুব আনন্দিত যে আমার পার্টি আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে। আমরা শুনলাম একেবারে ছেড়ে পালানোর ইচ্ছা ছিল না বাবুল সুপ্রিয়, এই অংশটাই বলেছিলেন, কিন্তু কোথাও একটা অন্তর্লীন হতাশা, একটা 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 সমস্যা যে দলের ভিতরে চলছে, একটা অন্তর্দ্বন্দ্ব, সেটা যেন ছিল। তা দলের ভিতরে যেমন, বাবুল সুপ্রিয়র ভিতরেও তেমন। বোধহয় তখনও সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি ছাড়বো না থাকবো। এরপরে আজকেই রাত 9:30 টেলিকাস্ট হবে যে অংশটি, যে বিশেষ এপিসোড জানতে চায় বাংলার, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে এই সাক্ষাৎকারটিও নিয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ রঞ্জন ঘোষকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয় প্রসঙ্গেই দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি, যা আজ রাত 9:30 সম্প্রচার হবে, কি বলেছেন তার বিশেষ অংশ আপনাদেরকে আমরা শোনাচ্ছি। আপনার সাথে কি বাবুল সুপ্রিয়র কোনো কোনো মনোমালিন্য আছে? আপনার কখনো কি মনে হয়েছে বাবুল সুপ্রিয়কেও আপনি রোগড়ে দেবেন? দেখুন, বাবুল সুপ্রিয় একজন শিল্পী এবং খুবই স্বনামধন্য ব্যক্তি তিনি। তার গান ইত্যাদি আমাকে উনি কিছু সিডি দিয়েছেন, মাঝে মধ্যে গাড়িতে যেতে যেতে শুনি। আমি বললাম, দেখুন আপনার গান তো আমরা শুনতে পারি না, কোথায় ফাংশন করেন, দেশ বিদেশ করেন, তো আমরা শুনতে ইচ্ছা করি। তো তিনি কিছু সিডি দিলেন, আমি যখন গাড়িতে থাকি শুনি ওনার গান। নিঃসন্দেহে শিল্পী হিসাবে তার কোনো জুড়ি নাই। তিনি রাজনীতিতে এসেছেন, তো তিনি একজন শিল্পী মানুষ, রাজনীতি এসে রাজনীতির যে পঙ্কিলতা, জটিলতা, সেটা বোঝা হয়তো সবসময় তার পক্ষে সম্ভব হয়নি। সেজন্য উনি খোলা মনে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি খেয়েছেন, অনেকের সঙ্গে মিশেছেন, তার জন্য তাকে আক্রান্ত হয়েছে, রাস্তার মাঝখানে তাকে ইট খেতে হয়েছে, এসব দেখেছি। এগুলো দেখার পরে তিনি হয়তো রাজনীতি খানিকটা শিখেছেন, কিন্তু তার মতো খোলা মনের শিল্পী মানুষ তো ওই রাজনীতিবিদ হবে না। সেজন্য অনেক কিছু যেগুলো উনি করেন হয়তো রাজনীতিতে ফিট হয় না, সেগুলো হয়তো আমাদের পার্টিতেও সমস্যা তৈরি হয়। সেই নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলেছি, খুব বন্ধুত্ব আছে আমার সঙ্গে। রাজনীতি কিছুটা শিখেছেন, হয়তো কিছুটা শিখেছেন, মানে বাবুল সুপ্রিয় এখনো রাজনীতিতে সবটা শিখে উঠতে পারেননি। বিজেপি সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন। এই সাক্ষাৎকারের সম্পূর্ণটা রাত 9:30 আজকে ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে আপনারা দেখতে পাবেন জানতে চায় বাংলা। কিন্তু তার আগে, অর্থাৎ এই যে দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়, দলের একাংশের সঙ্গে তার টানাপোড়েন, যে টানাপোড়েনের স্পষ্ট উচ্চারণ এই ফেসবুক পোস্টেও রয়েছে আজকে, যা তিনি যে পোস্ট করে তিনি রাজনীতি ছাড়ার কথা, সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। অবশ্যই বিজেপি এবং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তিনি সংস্রব বিচ্ছিন্ন করছেন, নতুন করে কারোর সঙ্গে যুক্ত হচ্ছেন না। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন আজকে অনির্বাণের অগ্নিবাণে নিয়ে বিতর্ক করবার জন্য, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন জগন্নাথ সরকার, বিজেপি সাংসদ, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি বিজেপির পক্ষ থেকেই আমার সঙ্গে রয়েছেন। আমি তিনজনের সঙ্গেই আলোচনাতে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে অনির্বাণের অগ্নিবাণে বাবুল সুপ্রিয়র রাজনীতি ছাড়ার পরিপ্রেক্ষিতে আমার আজকের বিতর্কের মূল প্রশ্নগুলি। অনির্বাণের অগ্নিবাণ 1, দলীয় অন্তর্দ্বন্দ্বে কি রাজনীতি ছাড়লেন বাবুল? অগ্নিবাণ 2, মন্ত্রিত্ব যাওয়াতে কি বাবুলের ক্ষোভ? অগ্নিবাণ 3, বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়া কি বিজেপির ব্যর্থতা, অর্থাৎ দল হিসেবে বাবুল সুপ্রিয়কে ধরে রাখতে না পারা কি বিজেপির ব্যর্থতা? নিশ্চিতভাবে আলোচনাতে আসবো এই প্রশ্নগুলি নিয়ে, অগ্নিবাণগুলি নিয়ে আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে। তার আগে রাত 9:30 দেখবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একান্ত সাক্ষাৎকার। তার আগে শুনিয়েছি বাবুল সুপ্রিয়র একান্ত সাক্ষাৎকার, দুটোই আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে দেওয়া। আর আজকে বাবুল সুপ্রিয়র এই ফেসবুক পোস্ট সামনে আসার পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাংবাদিক বৈঠকে যখন তাকে নিয়ে প্রশ্ন করা হয়, কি উত্তর দিলেন? অফিসিয়াল উত্তর
বিজেপি রাজ্য সভাপতি। আসুন একবার দেখেন, শুনে নি। কে কোথায় যাচ্ছেন, কি করছেন, আমি কি করবো, ওটা ব্যক্তিগত ব্যাপার। কে রাজনীতি করবে না করবে, কখন ছাড়বে, এটা আমার কিছু বলার নেই। প্রত্যেকের নিজস্ব অধিকার আছে, সেই হিসাবে তারা করছে। উনি কি রিজাইন করেছেন? আপনারা খবর করুন, ঠিক আছে। মাসির গোপ হলে মেসো বলবো কি মাসি বলবো, গোপ তো বেরো। তা উনি আছেন, উনি এখন লোকসভায় আছেন, আমাদের সহকর্মীও আছেন, এমপিও আছেন। বললে বলবেন আমাকে, এরকম খবর রোজ অনেক কিছু আসে। রিজাইন লেটার দিয়েছেন, আমি জানি না, সেই জন্য এই ব্যাপারে কিছু। আমি এবার আসি এক এক আমার অতিথিদের সঙ্গে আলোচনাতে। আমি প্রথমেই চলে যাব বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমার সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, আপনার কাছে প্রথম আসি। যেহেতু সাংসদ বাবুল সুপ্রিয় সংসদে, আপনারা তো সহকর্মী, আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি, বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার এই সিদ্ধান্ত, শুধু বিজেপি ছাড়ছেন না, রাজনীতি ছাড়ছেন, সাংসদ পদেও ইস্তফা দিচ্ছেন, সংসদে মিস করবেন বাবুলকে? আশা করি সে জায়গায় যাবে না। আমরা আছি, তার সঙ্গে কথা বলবো। বাবুল সুপ্রিয় অবশ্যই আমাদের দলের সম্পদ। একসময় যখন বিজেপিতে ভিড় হতো না, যখন তিনি মাঠে যেতেন তাকে দেখার জন্য, তার একটু দুকলি গান শোনার জন্য প্রচুর মানুষ এসছে। এবং তিনিই প্রথম যে পাহাড়ে আলু আলিয়া জিতেছেন, সেটা গোর্খাল্যান্ডের যে সংগঠন তার উপর ভিত্তি করে। কিন্তু বাবুলদা আজকে সমতলে অর্থাৎ আসানসোলে প্রথম জিতেছিলেন, তিনি একজন জেতা এমপি। আর তিনি তার মনের কথা বলেছেন, আর তার মধ্যে কিছু ক্ষোভ তো ফুটে উঠেছে, বোঝাই যাচ্ছে। আমাদের বরিষ্ঠ কার্যকর্তারা আছেন, তারাও চেষ্টা করবেন তার সঙ্গে কথা বলে। আর সে যদি সত্যিকারের মানসিকভাবে সিদ্ধান্ত নেয় যে আমি সমাজ সেবা করব, সোশ্যাল ওয়ার্ক করতে পারে, এরকম উদাহরণ আমাদের আছে। নানাজি দেশমুখ বলে একজন বরিষ্ঠ কার্যকর্তা, কেন্দ্রীয় যৌথ সরকারে আর মোরারজি দেশাইয়ের সময় তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি স্বেচ্ছায় রাজনীতি ছেড়ে তিনি সমাজসেবার কাজে আত্মনিবেশ করেছিলেন। চিত্রকূট পাহাড়ে যেখানে কয়েকশো গ্রাম নিয়ে আদর্শ। জগন্নাথবাবু, নানাজি দেশমুখের কথা আমরা সবাই জানি, নানাজি দেশমুখ নিজেই কিংবদন্তি বলা যেতে পারে। কিন্তু আমার প্রশ্ন, বাবুল সুপ্রিয় কিন্তু নানাজি দেশমুখের মতো করে রাজনীতিতে আসেননি। ট্রেনে রামদেবের সঙ্গে সফর করতে করতে যা রাজনীতিতে আসে, অনেকটাই অ্যাক্সিডেন্টাল প্রবেশ, তার যাওয়াটাও কেমন যেন হঠাৎ হয়ে গেল। এবং এই মুহূর্তে আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি, আপনার জন্য জগন্নাথবাবু, যে বাবুল সুপ্রিয় ইতিমধ্যেই লোকসভা স্পিকার ওম বিড়লার কাছ থেকে সময় চেয়েছেন তার অফিসিয়াল রেজিগনেশন দেওয়ার জন্য। অর্থাৎ বাবুল, আপনি যে আশা করছেন যে বিষয়টা তো মিটে যাবে, দলের ভিতরে সাধারণ ক্ষোভ বিক্ষোভের ব্যাপার, তেমনটা সম্ভবত নয়। এটা অন্যদিকেই গড়াতে চলেছে, একেবারে রাজনীতি ছাড়ছেন এবং সাংসদ পদও ছাড়ছেন। কোথাও একটা ভীষণ নীতিগতভাবে স্ট্রং পজিশন নিতে চলেছেন বাবুল সুপ্রিয়। রাজনীতি ছাড়লাম, বিজেপি ছাড়লাম, অন্তত সাংসদ পদে থেকে গেলাম পরবর্তী সময়টুকুর জন্য, সংসদের মেয়াদের জন্য, এমন কোনো সুবিধাজনক অবস্থান নয়। এইভাবে এত স্ট্রংলি রাজনীতি ছাড়া বাবুল সুপ্রিয়র এই চলে যাওয়া, আমার যেটা প্রশ্ন ছিল, বিজেপির জায়গা থেকে, আপনাদের দলের জায়গা থেকে আপনাদের ব্যর্থতা নয়? এমন একজন গুণী মানুষকে আপনারা ধরে রাখতে পারলেন না? দেখুন, এটা দলের ব্যর্থতা কিছু নয়। একটা মানুষের মন, তার ভেতরের সত্তা, তার স্বাধীনতা আছে, তার ভাবনা চিন্তা। মানুষের মন সময়ের সঙ্গে পরিবর্তনশীল হয়। হয়তো তার মনের মধ্যে এই মুহূর্তে কি কথা বলছে তিনি বলতে পারবেন। সেখানে পোস্ট করেছেন বলেই একদম চলেই গেলেন, এটা আমরা চেষ্টা করবো। তার প্রক্রিয়া তিনি করছেন, আমাদের কাজ আমরা করবো। স্বাভাবিক কথা, বাবুল্লাহ জগন্নাথবাবু এখনো আশাবাদী। আমি একটু জিতেন্দ্র তিওয়ারির কাছে যাই, তার আগে আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি, কোহিনুর মজুমদার আমার সঙ্গে তৃণমূলের মুখপাত্র যোগ দিয়েছেন আলোচনাতে। কোহিনুর, আসবো আপনার কাছে, তার আগে জিতেন্দ্রবাবুর কাছে যাই। জিতেন্দ্রবাবু, একসময় আসানসোলের রাজনীতিতে আপনার এবং বাবুল সুপ্রিয় রাজনৈতিক বৈরিতা রীতিমতো সংবাদ মাধ্যমে, অর্থাৎ আমাদের কাছে রোজকার জন্য সত্যিই খুব খবর ছিল এবং আমাদের অনেক উপকার সাধন করেছে টিআরপির জায়গা থেকে। কিন্তু জোকস অ্যাপার্ট জিতেন্দ্রবাবু, তারপরে পরবর্তী সময় আপনি দল পরিবর্তন করার আগে পরে সব মিলিয়ে কিন্তু বাবুল সুপ্রিয়র সঙ্গে আপনার একটা জলচল সম্পর্ক অন্তত গড়ে উঠেছিল। আসানসোলের সাংসদ হিসেবে বিরোধী দল থেকে দীর্ঘদিন আপনি, মানে সাংসদে অন্য বিরোধী দল থেকে আপনি দীর্ঘদিন বাবুল সুপ্রিয়কে দেখেছেন, কিছুদিন একই দলে থেকে দেখলেন। আপনার কি প্রতিক্রিয়া বাবুল সুপ্রিয়র রাজনীতি ছাড়া নিয়ে?
না দেখুন, আমার সঙ্গে বাবুলদার যে সম্পর্কের কথা বলছেন আপনি, আমি এমন দলে ছিলাম যে দলের বিজেপির বিরোধী দল ছিল। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে তখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা, রাজনৈতিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা কঠিন ছিল। কিন্তু যেদিন থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছি, উনি আমাকে সাদরে গ্রহণ করেছিলেন এবং আমরা একসঙ্গে কাজ করছিলাম। এবং ভোট পরবর্তী হিংসার কারণে যখন হাজার হাজার কর্মী ঘর ছাড়া ছিল, তখন ওনাকে সামনে রেখেই আমরা সেই কর্মীদেরকে ঘরে ফেরানোর অনেক কাজ করেছিলাম। এই 26 তারিখ আমার ওভার টেলিফোন ওনার সঙ্গে কথা হয়েছিল এবং আমি ওনাকে বলেছিলাম তুমি কবে আসছো, তো উনি বললেন যে জিতুদা আমাদের হয়ে যাক, এই পার্লামেন্ট সেশন হয়ে যাক, তারপর ফিরছি, তারপর আবার জমিয়ে করব, চুটিয়ে করব, একসঙ্গে করব, তোমাকে আমার গাড়িতেই ঘুরতে হবে। তো সেই ধরনের আমাদের মধ্যে সম্পর্ক ছিল। হঠাৎ কেন এটা হলো সঠিক আমি জানি না, কিন্তু আমি এটা নিশ্চয়ই চাইবো যে বাবুলদার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আসানসোলের মানুষ, যখন আমি তৃণমূল কংগ্রেস ছিলাম আমরা অনেক চেষ্টা করেছিলাম ওনাকে পরাজিত করার, আমরা ওনাকে পরাজিত করতে পারিনি। তো যখন আসানসোলের মানুষ ওনাকে এত সমর্থন করেছিল, একবার আসানসোলের মানুষ কি চাইছে, যারা ওনাকে সমর্থন করেছিল তারা কি চাইছে, তাদের সঙ্গে একবার ওনার কথা বলা উচিত। এবং আমার মনে হয় যে আসানসোলের মানুষের সঙ্গে যদি উনি কথা বলেন, তাহলে ওনার এখন যিনি যে সিদ্ধান্তের কথা উনি জানিয়েছেন সেই সিদ্ধান্ত থেকে তিনি বিরত হবেন এবং আসানসোলের মানুষের ভালোবাসা তিনি ফেলে দিতে পারবেন। জিতেন্দ্রবাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে থাকাকালীন আপনি মেয়রের দায়িত্ব সামলেছেন আসানসোলের। আপনি তৃণমূল কংগ্রেসে অনেক চিত্রতারকাকে বা আমরা যাকে বলি রূপলী জগৎ থেকে আসা মানুষকে দেখেছেন। আমার সেখানেই প্রশ্ন, এদের মধ্যে অনেকেই কিন্তু সাংসদ বা বিধায়ক পদের টিকিট পেয়েছেন, পরের বার ড্রপ হয়েছেন, টিকিট পাননি। সন্ধ্যা রায়ের কথা আমি বলতে পারি, মুনমুন সেন নির্বাচনে পরাজিত হয়েছেন। একজনও কিন্তু ঘোষণা করে তৃণমূল কংগ্রেস বা রাজনীতি ছেড়ে চলে যাচ্ছেন এমনটা বলেননি। বাবুল সুপ্রিয় দুবার টিকিট পেলেন, কেন্দ্রীয় মন্ত্রী হলেন, সাংসদ হয়েছেন, এবারও মন্ত্রিসভার সম্প্রসারণ বা রদবদলে তিনি তার মন্ত্রিত্ব থেকে তিনি বাদ পড়েছেন, ঠিক আছে। কিন্তু একেবারে সরাসরি দল এবং রাজনীতি ছেড়ে চলে যাওয়া, আপনার কি মনে হয়? আপনাকে বাবুল সুপ্রিয় যতটা উদারতার সঙ্গে গ্রহণ করেছিলেন, একটা ক্যাডার বেসড পার্টি হিসেবে বিজেপি রূপলী জগৎ থেকে, রূপলী পর্দা থেকে আসা বাবুল সুপ্রিয়কে ততখানি উদারতার সঙ্গে গ্রহণ করতে পেরেছিল? সত্যি সত্যি বিজেপি নিজের স্রোতের সঙ্গে বাবুল সুপ্রিয়কে মেলাতে পেরেছিল? দেখুন, বাবুলদার আজকে পোস্ট যদি আপনি দেখেন, তাহলে ওই পোস্টে আপনি পাবেন যে নাড্ডাজি বা আমাদের অমিত শাহজি বারবার তাকে বুঝিয়েছেন এবং তাকে দলে থাকার অনুরোধ করেছেন। বারবার তিনি যখন বলেছেন যে আমি ছেড়ে দিতে চাইছি, সাংসদ পদ ছেড়ে দিতে চাইছি, তখন তারাই তাকে অনুপ্রাণিত করেছেন যাতে তিনি এই কাজ না করেন। তো যদি দলের যারা শীর্ষ নেতৃত্বে আছেন তারা যদি তাদের নিয়ে বাবুর কি ভূমিকা, কি ধারণা, সেটা আপনি ওনার টুইটেই দেখতে পাচ্ছেন। তো এটা বলা যাবে না যে ভারতীয় জনতা পার্টি ক্যাডার ভিত্তিক পার্টি বলে অন্য জগৎ থেকে যারা এসে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারে না বা তাদেরকে সম্মান দিতে পারে না, এটা বলা যাবে না। এবং আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস নেতা হিসাবে যখন কাজ করতাম তখন দেখেছি যে আসানসোলে যখন বাবুল সুপ্রিয় এখানে প্রার্থী হয়েছিলেন, তখন সর্বোচ্চ নেতা যিনি ছিলেন ভারতীয় জনতা পার্টি মোদীজি, তিনি নিজে এসে আসানসোলের মানুষকে আবেদন করেছিলেন যে মুঝে দিল্লি মে বাবুল চাহিয়ে। তো তারা যদি ওনাকে অ্যাকোমোডেট না করতেন, ওনাকে ভালো না বাসতেন, ওনার প্রতি স্নেহ না থাকতো, তাহলে এই কথা মোদিজির মুখে আমরা শুনতাম না। তো কারণ যেই হোক না, যেটাই হোক না কেন, আমি এটুকু বলবো যে আমরা সবাই চাই, আমি বিজেপির কর্মী হিসাবে। জিতেন্দ্রবাবু, দিল্লিতে আপনি যেটা বলছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, দিল্লিতে বাবুল সুপ্রিয়র যে কদর ছিল, তার যে সম্মান ছিল, সেটা কি পশ্চিমবঙ্গে কোথাও একটু কম ছিল? দেখুন না, এই দিলীপ বাবুর আমরা সাক্ষাৎকার শোনালাম একটু আগে, আজকে রাত্রিবেলা যে এক্সক্লুসিভ সাক্ষাৎকার সম্প্রচারিত হবে রাত 9:30টার সময়, আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে দিয়েছেন। তাতে বলেছেন তিনি আস্তে আস্তে রাজনীতি কিছুটা শিখেছেন। মানে বাবুল সুপ্রিয় এখনও রাজনীতি সম্পূর্ণ শেখেননি। নরেন্দ্র মোদী মন্ত্রিসভার দুবারের মন্ত্রী, তিনি এখনও সম্পূর্ণ রাজনীতি শেখেননি। এর মধ্যে কোথাও একটা ডিজোনিং আছে না, স্বীকার করতে না চাওয়া আছে না? একজন শিল্পীকে, একজন সংবেদনশীল মানুষকে, শিল্পীরা তো খুব সংবেদনশীল হন, তাকে আহত করবার জন্য যথেষ্ট নয়। না, বাবুলদা তো নিজেও কোনোদিন ক্লেম করেননি যে আমি খুব রাজনীতি বিরাট পণ্ডিত। উনি তো বারবার বলেছেন যে আমি অন্য জগৎ থেকে এসেছি। কিন্তু দিলীপ দা কি কোনোদিন বলেছেন যে এজ হিউম্যান বিং বাবুলদা খারাপ লোক, বা ওনার কারণে আমাদের জনগণের কোনো ক্ষতি হচ্ছে, বা সাংসদ হিসাবে তো উনি ওনার ভূমিকা পালন করছেন না, বা মন্ত্রী হিসাবে উনি ব্যর্থ, এটা কি দিলীপ দা কোনোদিন বলেছেন? দিলীপ দা তো এইসব কথা বলেননি। এবং বাবুলদাও কোনোদিন ক্লেম করেননি যে হ্যাঁ রাজনীতির তিনি খুব বড় রাজনীতিবিদ বা রাজনীতির মার প্যাচ খুব ভালো বোঝেন। এই ক্লেম তো বাবুলদা কোনোদিন করেননি। রাজনীতির মার প্যাচ তো বাবুলদার সত্যি কোনোদিন ছিল না। তার পার্সোনালিটি, মানুষের প্রতি তার ভালোবাসা, মানুষের প্রতি তার স্নেহ, এটাই তো তার মূল শক্তি ছিল। বেশ, আমি কোহিনুরের কাছে আসি। কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। কোহিনুর বাবু,
আপনি সুপ্রিয় আরও অনেকে আপনারা যারা নির্বাচনের পর আমার এই শোতে এসছেন, আপনারা বারবার আমাকে বলেছেন দেখুন না কত বড় বড় উইকেটের পতন হয়। আমি জানি না বাবুল সুপ্রিয় তার মধ্যে আপনাদের এই ধরাবাঁধা উইকেট সংখ্যার মধ্যে ছিলেন কিনা, কিন্তু এই পতন কিন্তু একটু অন্যরকম পতন, রাজনীতি থেকেই চলে যাচ্ছেন বাবুল। মন খারাপ করছে কি অন্তত পশ্চিমবঙ্গবাসী হিসেবে? না, মন খারাপ তো একটু নিশ্চয়ই আমার আছে, কারণ কি আপনি জানবেন আমি যে বিধানসভার ভোটার, মানে যে বিধানসভা থেকে আমার রাজনীতির উত্থান, সেই বিধানসভাটার নাম হচ্ছে টালিগঞ্জ। তো টালিগঞ্জের ভোটার হিসাবে একটু পাপবোধে তো ভুগছি, একটু গিল্ট বোধে তো ভুগছিই বটে। কিন্তু আমি জানি না, পার্লামেন্ট খোলা আছে, উনি গিয়ে রিজাইন করবেন। তবে এটা ঠিক যে একজন বাংলার সাংসদ হয়ে মন্ত্রী হয়ে তিনি দীর্ঘদিন মন্ত্রিত্ব সামলেছেন, কিছু না করতে পারার ফ্রাস্ট্রেশন এটা তো থাকবেই। কিছু না করতে পারার, বাংলা বঞ্চিত কেন্দ্রীয় সরকারের আমলে, বিজেপির আমলে, সেটা সবাই জানে এবং সব থেকে ভালো উনিই জানেন। তো সেই বঞ্চনার একটা গিল্ট ফিলিং তো নিশ্চিত আছে। এর থেকে বেশি বিজেপির ইন্টারনাল পার্টির মধ্যে কি চলছে, কে কাকে রোগড়ে দিয়েছেন, উনি শিল্পী হিসাবে, উনি তো শিল্পী, তো শিল্পীদের রোগড়ে দেওয়ার ব্যাপার, সভাপতি যদি বলে নিজের এমপিকে রোগড়ে দেবেন, তো তিনি কতটা কমফোর্টেবল থাকবেন এই বিষয়ে আমি জানি না, আমার মন্তব্য করাটাও শ্রেয় না। শুধু আমি এইটুকু একটা কথা বলতে পারি, বিজেপিতে যে কথাটা দিলীপবাবু বলেছিলেন না, তৃণমূলে পতাকা ধরার লোক থাকবে না, আমিও বলছি সিপিএম এর এখন যেরকম কন্ডিশন, 235টা থেকে আজকে পার্টি অফিসে 200 ওয়ার্ডের বাল্ব জ্বালানোর লোক নেই, বিজেপিরও আগামী দিনে একই অবস্থা হবে বাংলায়। আপনি রোগড়ে দেওয়ার কথা বলছেন কোহিনুর, আমি আরও একবার আমাদের দর্শকদের জন্য দিলীপ ঘোষের এক্সক্লুসিভ ইন্টারভিউ, রাজ্য সভাপতি বিজেপির, আজকে রাত 9:30 যার সম্পূর্ণটা সম্প্রচারিত হবে, আমাদের ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র নিউজ এডিটর তাকে দিয়েছেন জানতে চায় বাংলাতে। আমি আর একবার শুনে নেবো এই রোগড়ে দেওয়া প্রসঙ্গে কি বলেছেন দিলীপবাবু, আসুন শুনেন। আপনার সাথে কি বাবুল সুপ্রিয়র কোনো মনোমালিন্য আছে? আপনার কখনো কি মনে হয়েছে বাবুল সুপ্রিয়কেও আপনি রোগড়ে দেবেন? দেখুন, বাবুল সুপ্রিয় একজন শিল্পী এবং খুবই স্বনামধন্য ব্যক্তি তিনি। তার গান ইত্যাদি আমাকে উনি কিছু সিডি দিয়েছেন, মাঝে মধ্যে গাড়িতে যেতে যেতে শুনি। আমি বললাম দেখুন আপনার গান তো আমরা শুনতে পারি না, কোথায় ফাংশন করেন, দেশ বিদেশ করেন, তো আমরা শুনতে ইচ্ছা করি। তো তিনি কিছু সিডি দিলেন, আমি যখন গাড়িতে থাকি শুনি ওনার গান। নিঃসন্দেহে শিল্পী হিসাবে তার কোনো জুড়ি নাই, তিনি রাজনীতিতে এসেছেন। তো তিনি একজন শিল্পী মানুষ, রাজনীতি এসে রাজনীতির যে পঙ্কিলতা, জটিলতা, সেটা বোঝা হয়তো সবসময় তার পক্ষে সম্ভব হয়নি। সেজন্য উনি খোলা মনে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি খেয়েছেন, অনেকের সঙ্গে মিশেছেন, তার জন্য তাকে আক্রান্ত হয়েছে, রাস্তার মাঝখানে তাকে ইট খেতে হয়েছে, এসব দেখেছি। এগুলো দেখার পরে তিনি হয়তো রাজনীতি খানিকটা শিখেছেন, কিন্তু তার মতো খোলা মনের শিল্পী মানুষ তো ওই রাজনীতিবিদ হবে না। সেজন্য অনেক কিছু যেগুলো উনি করেন হয়তো রাজনীতিতে ফিট হয় না, সেগুলো হয়তো আমাদের পার্টিতেও সমস্যা তৈরি হয়। সেই নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলেছি, খুব বন্ধুত্ব আছে আমার সঙ্গে। বাবুল সুপ্রিয় এমন অনেক কিছু করেন যার জন্য রাজনৈতিকভাবে সমস্যা তৈরি হয় দলের ভিতরেও, দলের বাইরে তো বটে, এবং তিনি শিল্পী মানুষ, রাজনীতি অনেকটা শিখেছেন, মানে এখনো সবটা শিখে উঠতে পারিনি। আমি জিতেন্দ্রবাবু কিছুক্ষণ আগে এই কথাটাই বলছিলাম। যাই হোক, আমার ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় হয়ে গেছে, অনির্বাণের অগ্নিবাণের আজকের মূল প্রশ্ন, একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। বিরতিতে যাওয়ার আগে আজকের ব্রহ্মাস্ত্র, কেন্দ্র না রাজ্য বিজেপি, কার প্রতি আসল ক্ষোভ বাবুল সুপ্রিয়র, কেন্দ্র না রাজ্য বিজেপি? কিছুক্ষণ আগে জিতেন্দ্র তিওয়ারি বলছিলেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, বাবুল সুপ্রিয় নিজের ফেসবুক পোস্টে লিখেছেন যে বারবার তারা থাকতে বলেছেন বাবুল সুপ্রিয়কে রাজনীতির ভিতরে, রাজনীতি ছাড়তে নিষেধ করেছেন, তা সত্ত্বেও তাহলে বাবুল সুপ্রিয়র চলে যাওয়ার কারণ কি? রাজ্য বিজেপির একটা অংশের আনঅ্যাকসেপ্টেন্স, অর্থাৎ তাকে স্বীকার করতে না চাওয়া, তাকে গ্রহণ করতে না পারা, সম্পূর্ণ রাজনীতিবিদ হিসেবে তাকে মানতে অস্বীকার করা। আরো একবার অনির্বাণের অগ্নিবাণে আজকের ব্রহ্মাস্ত্র, কেন্দ্র না রাজ্য বিজেপি, কার প্রতি আসল ক্ষোভ বাবুলে? বিরতির আগে প্রশ্ন নিয়ে গিয়েছিলাম, বিরতির পর ফিরে এসে নিয়ে আলোচনার কথা জানিয়েছিলাম আপনাদেরকে। আমি সরাসরি চলে যাব জিতেন্দ্র তিওয়ারির কাছে, আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা, সরাসরি আমার সঙ্গে। জিতেন্দ্রবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে নরেন্দ্র মোদীর কথা, জেপি নাড্ডা, অমিত শাহর কথা, বাবুল সুপ্রিয় নিজেও তার এই ফেসবুক পোস্টে যেখানে তিনি বলছেন যে তিনি রাজনীতি ছাড়ছেন, সেখানেও তিনি বারবার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তাহলে বাবুল সুপ্রিয় তাহলে মন্ত্রিত্বের জন্য ছাড়লেন না, কেন্দ্রীয় বিজেপির জন্য না, তাহলে কি রাজ্য বিজেপি নেতৃত্ব কোথাও সেদিকে ইঙ্গিত করছেন বাবুল? দেখুন, বেশ কিছু প্রশ্ন আছে যার উত্তর বাবুল সুপ্রিয় নিজের ফেসবুক পোস্টে দিয়েছে, আবার এমন অনেক প্রশ্ন আছে যেটার উত্তর এই ফেসবুক পোস্টে পাওয়া যাচ্ছে।
তো যে প্রশ্নের উত্তর এই ফেসবুক পোস্টে পাওয়া যাচ্ছে না, সেটা স্পেকুলেট করা বা নিজের মতন করে আমরা তার উত্তর বানিয়ে নেবো, এটা ঠিক না। আরো সময় যেতে দিন, বাবুলদা নিশ্চয়ই বলবেন তার মনে কি ছিল না ছিল, নিশ্চয়ই তিনি বলবেন। আমাদের মনে হচ্ছে যে, আমার মনে হয় আমাদের একটু ওয়েট করা উচিত, যে ওনাকে আরো মন খুলে উনি কথা বলুন, অ্যাকচুয়ালি কি ওনার মনে হয়েছে, কোথায় ব্যথা, কি কষ্ট, কোথায় আবেগে ধাক্কা লেগেছে, সবটা ওনাকে বলতে দেওয়া হোক। তাহলে নিজের মতো করে আমরা কাউকে অ্যাকিউজ করে দেওয়া ঠিক হবে। বেশ, আমরা স্পেকুলেট করছি না, কাউকে অ্যাকিউজ করছি না। আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাই, রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছে। অনির্বাণ বাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আমি কিছুক্ষণ আগে প্রশ্নটা সকলের কাছে রেখেছি। আপনি একটু দূরত্বে দাঁড়িয়ে আছেন, রাজনৈতিক দল যেহেতু করেন না, সেই জায়গা থেকে বলছি আপনাকে, আপনার কি মনে হয়? আমার যেটা প্রথম থেকে মনে হয়েছে, কবির সুমন থেকে শুরু আজ পর্যন্ত দেব, সন্ধ্যা রায়, মুনমুন সেন, শতাব্দী রায়, দেবশ্রী রায়, যেভাবে রূপলী পর্দা থেকে, রূপলী জগৎ থেকে আসা মানুষদের খুব দ্রুত আপন করে নিতে পেরেছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে দূরে রাখা না, ওটা তো সিনেমার জগতের লোক আছেন, ঠিক আছে, লোক টানতে আসেন, ঠিক এভাবে নয়, একেবারে রাজনীতিবিদ হিসেবেই স্বীকৃতি দেওয়া, সেটা কি বিজেপিতে কোথাও, রাজ্য বিজেপিতে অন্তত কোথাও কোনো অভাব রয়েছে? তাই বাবুল সুপ্রিয়র মতো সংবেদনশীল মানুষরা সরেই যাচ্ছেন রাজনীতি থেকে? দেখুন, প্রথম কথা হলো যে বিজেপি এমন একটি মতাদর্শ নিয়ে চলা দল, যেখানে কোনো সুস্থ স্বাভাবিক সভ্য মানুষ, বিশেষ করে তিনি যদি বাঙালি হন, তার পক্ষে দীর্ঘদিন ধরে করাটা আসলে ঠিক সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস আদ্যন্ত একটি বাংলার দল, তার কাজকর্ম নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু তার মতাদর্শের প্রশ্নে অন্তত এরকম কথা কেউ বলবে না যে এই দলটির অসভ্য বর্বরদের দল, যেটি জ্যোতি বসু একসময় বিজেপি সম্বন্ধে বলেছিলেন। সেখানে বাবুল সুপ্রিয়র কথা হলো, উনি একজন শিল্পী মানুষ, ওনার নাম আজকে গোটা ভারত জানে, তার জন্য একসময় গোটা বাংলা গর্ববোধ করতো, গোটা ভারত গর্ববোধ করতো। তারপরে 2014 সালে হঠাৎ করেই উনি রাজনীতিতে ঝাঁপ দিলেন, রামদেবের সাথে ওনার এরোপ্লেনে দেখা হলো, টিকিট চাইলেন, পেয়ে গেলেন, মানে বেশ অদ্ভুত একটা ব্যাপার। তারপর উনি সাংসদও হলেন। আমার সংবেদনশীল মানুষ বাবুল সুপ্রিয় যদি হয়ে থাকেন, আমার খুব ভাবতে ইচ্ছা করে যে যখন এই বিজেপির নেতা কর্মীরা জম্মুতে একটি 9 বছর বয়স্কা বালিকার ধর্ষণ এবং খুনের কাণ্ডে যারা অভিযুক্ত, তাদের সমর্থনে মিছিল বার করছে, তখন এই সংবেদনশীল মানুষটার সংবেদনশীলতা কোথায় ছিল? আমার এটা খুব জানতে ইচ্ছা করে। আজকে এইরকম একাধিক ঘটনা, সে হাতরাস হতে পারে, সে উন্নাও হতে পারে, এরকম বহু ঘটনা গোটা ভারতে বিজেপির লোকজন ঘটিয়েছে। তাহলে আপনার ইঙ্গিতটা কি রাজনৈতিক মতাদর্শের কারণে নয়, ব্যক্তিগত পাওয়া না পাওয়া বা ক্ষোভ বিক্ষোভ থেকে বাবুল সুপ্রিয়র রাজনীতি ছাড়া? তাই উনি শিল্পী, সংবেদনশীল মানুষ, অতএব তাকে বিজেপি ঠিকভাবে রাখতে পারেনি, উনি চলে যাচ্ছেন, এরকমটি আমার অন্তত একদম মনে হয় না। পরিষ্কার কথা, রাজ্য বিজেপিতে যে ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব, সেটা দিলীপ বাবুর সাথে বাবুল সুপ্রিয়র হতে পারে, অন্য কারোর সাথেও হতে পারে, সেই খেলাতে, সেই দড়ি টানাটানিতে সম্ভবত উনি অনেকটা পিছিয়ে পড়েছেন, যার ফলশ্রুতি মন্ত্রিত্ব হারিয়েছেন, যার ফলশ্রুতি রাজ্য বিজেপিতে গুরুত্ব হারিয়েছেন। এই দড়ি টানাটানিতে উনি পিছিয়ে যাচ্ছেন বলেই উনি হঠাৎ করে মনে করলেন যে একটি ফেসবুক পোস্ট দিই, অনেকে একটু আহা উহু করবে, আমার দিকে একটু সেন্টিমেন্ট আসবে, সেটা দিয়ে যদি কিছুটা মাটি আমি ফেরত পেতে পারি। এর বেশি অন্য কিছু আমার অন্তত একদম মনে হচ্ছে। আমি বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমার সঙ্গে রয়েছেন, জগন্নাথ বাবুর কাছে যাই। জগন্নাথ বাবু, দেখুন, রূপলী পর্দা থেকে এসে আমি বলছি, সাংসদ মন্ত্রী তো অনেকেই হয়েছেন নিশ্চিতভাবে, কিন্তু অন্তত দুটি নাম আমি আপনাকে বলবো, গোটা ভারত যাদেরকে চিনি, আমি সেই কারণে নাম দুটি বলছি, জয়ললিতা এবং এন টি রামারাও। এরা দুজন কিভাবে রাজনীতিতে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন, এমনকি এমজি রামচন্দ্রনের কথা বলতে পারি অবশ্যই। করুণানিধি সরাসরি রূপলী পর্দার মানুষ না হলেও স্ক্রিপ্ট রাইটার বা স্ক্রিন প্লে হিসেবে তারও প্রচুর অবদান এবং তারও প্রচুর পরিচিতি ওই রূপলী পর্দা থেকেই। আমি বলছি, কোথাও এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকের দিনে দাঁড়িয়ে এই বাস্তবতাকে কি আপনার দল স্বীকার করতে পারছেন? আমরা কিন্তু একই ধরনের অ্যাপ্যাথি, যেটাকে বলে, একসময় বামপন্থীদের মধ্যেও দেখেছি রূপলী পর্দার মানুষদের সম্পর্কে, কিন্তু এটা তো আজকের বাস্তবতা। কেউ যদি অন্য জগৎ থেকে রাজনীতি করতে আসেন আর সিরিয়াসলি রাজনীতি করেন, তাহলে শুধুমাত্র তার গান শোনা, উনি খুব ভালো গাইতে পারেন, ওনাকে আনলে সবাই লোক হয়, এটুকুর মধ্যে তাকে আটকে না রেখে তাকে দলের দায়িত্ব দেওয়া, দলে সিরিয়াসলি নেওয়া, এটা কি এখনো বিজেপি করে উঠতে পারে না রাজ্যে? এটা সবসময় এই ব্যাপারগুলো আপনাদের মন গড়া কথাবার্তা। কারণ দেখুন, যাদের প্রতিষ্ঠিত কয়েকটি নাম করলেন, তারা দলটা নিজেদেরই পরিচালনায় চলতো, তারা চালিকা শক্তি। আর বাবুলদা চালিকা শক্তি না, বাবুলদা এসে বিজেপির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলেছিলেন। মানুষের মনে কখনো কোথাও কিছু নিয়ে আঘাত আসতে পারে, আবার সেসব সংশোধনও হবে। আশা করি বাবুলদা আমাদের
সঙ্গে ছিলেন, আগামী দিনেও থাকবে। আর তৃণমূলে সবাই যে রূপলী পদ্মার লোক একদম সেটিং হয়ে গেছে, তাহলে লকেট কি করে আমাদের দিকে চলে আসলো? এবং এবারও বেশ কিছু এক ঝাঁক রূপলী পদ্মার মানুষ আমাদের দলে এসে টিকিট পেয়েছে, তারা দাঁড়িয়েছে। এই জিনিস চলতেই থাকবে। তাই আজকে কেন বাবুলদা এরকম করছে তার মনে ক্ষোভ থাকতে পারে, আমাদের কাজ সেটা দেখা এবং সে যাতে থাকে তাকে রূপলী পদ্মায় জগন্নাথ দা হয় হেরেছে নয়তো বিজেপি ছেড়েছে, কিছু একটা আছে। না না, হয় হেরেছে নয়তো ছেড়েছে। না না, বিজেপি, হ্যাঁ বিজেপি মানে দেখুন লকেট দিয়ে হেরেছে, বাবুল সুপ্রিয় ছেড়েছে। না না, ওই রকম ব্যাপার নয়, বাবুল সুপ্রিয় ছাড়েনি এখনো। ও, আপনি কেন আচ্ছা। আগে বলছেন? ওনার অ্যাকাউন্টটা কি হ্যাক হয়ে গেছে বলে আপনার মনে হয়? ওনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, ফেসবুক অ্যাকাউন্টটা? হ্যাকের কি আছে? না, আমি যতদূর বাংলা বুঝি উনি ছেড়েছেন বলেছেন, মানে যতটুকু আমি বাংলা বুঝি। আরে ফেসবুকে বলেছেন উনি। আচ্ছা, ফেসবুকে টোটালটাই ঢপ তার মানে, তাই কি? আমি ঢপের কথাই বা বলবো। আরে কোনো একটা তো হ্যাক করবে, কোনো একটা অপশনে তো রাজি হবেন। হয় মিথ্যে কথা বলছেন, নয়তো হ্যাক হয়েছে, নয়তো ঢপ মারছে, নয়তো সত্যি কথা বলছেন। কোনোটাতেই আপনি রাজি হচ্ছেন না, তাহলে কি করে হবে? রাজি একটা হয় না অপশন তো মানতে হবে আপনাকে, আমাদের দলের হয় ফেসবুক হ্যাক করেছে না ঢপ মেরেছে, কোনো একটা। না সত্যি সত্যি উনি ছেড়ে দিচ্ছেন। বা কেন তার মনের মধ্যে ক্ষোভ আসতেই পারে, তাকে বোঝানোর দায়িত্ব আমাদের কাজ আছে। সেটা আপনাকে রাখেনি বোঝানোর দায়িত্বতে, আপনি ওই লেভেল অবধি যাননি। নাড্ডা বাবু, মোদি বাবু এবং শাহ বাবু আপনার লেভেলে নেই। যারা মাসের পর মাস পার্লামেন্ট অচল করছে, কোনো ইস্যু নেই, যাদের কোনো নেই, আজকে খেলা হবে বলে যেভাবে আজকে কাজ চালাচ্ছে একটা দল, তারা আবার ভদ্রতার কথা বলে। আজকে যেখানে নরসংঘাত চলছে, ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, মা বোনের অত্যাচার হচ্ছে, থানায় কেস দেয় না, তারা সভ্যের দল বলে। রাজ্যে সারা পৃথিবীর মতো অসভ্য দল সেটা তৃণমূল কংগ্রেস। বাবুর বক্তৃতা আছে, শোনাবো? ভালো লাগবে? আবার দিলীপ বাবু আপনাকে রাগ করবে আমি বলে দিলে। দিলীপ বাবুর ভিডিও আছে নির্বাচনের আগে কি কি করতে বলেছিলেন, একদম এক্ষুনি শুনিয়ে দিতে পারি, এক্ষুনি। কি বলেছেন দেখুন, দিলীপ বাবু মানে বিজেপি নয়, আমাদের মতো মমতা মানে যেমন তৃণমূল। দেখুন দিলীপ বাবু মানে বিজেপি নয়। দিলীপ বাবু বলেছিলেন ছুটিয়ে মারবেন, বাড়িঘর দেখতে দেবেন না, বউ বাচ্চা দেখতে দেবেন না। এখন দেখুন বিজেপির কর্মীরা ঘর ছাড়ছে, তাতে তৃণমূল দায়ী। বিজেপির মন্ত্রীরা বিজেপি ছাড়ছে, তাতেও তৃণমূল দায়ী। আরে আমরা করবো কি? ঢাক বাজাবেন চরম চরম করে, কিছু বলেছেন আপনারা। বিজেপির কর্মী ঘর ছাড়ছে, আমরা দায়ী কোর্টে গেলে। বিজেপির এমপি দল ছাড়ছে, তার জন্য কি কোর্টে যাবেন? তৃণমূল দায়ী, অভিযোগের তীর তৃণমূলের দিকে। মানে দিলীপ বাবু নয়, বিজেপি মানে একটা সংগঠন, আদর্শবাদ। এই কথাটা বললে কিন্তু রেকর্ড হলো। বিজেপি মানে দিলীপ বাবু নয়, কথাটা রেকর্ড হলো কিন্তু। আজকে তৃণমূল মানে ধান্দাবাজি একটা পার্টি। আচ্ছা ঠিক আছে, 213টা পেয়েছে দাদা। বিজেপি মানে দিলীপ ঘোষ নয়, মানে দিলীপ ঘোষ যা বলেন সেটা বিজেপির কথা নয়, তাই তো? বলছি তো, আপনি জনপ্রতিনিধি, আপনার কথা শুনছি। উনি তো বলেছিলেন ছুটিয়ে মারবেন, বাড়িতে বউ বাচ্চা দেখতে দেবেন না। আমার কাছে এক্ষুনি ভিডিও আছে, আমি সেভ করেছি দুপুরবেলা, আমি চাইলে আপনাকে শোনাতে পারি। আপনারা অনেক কিছু বলছেন, আমরা কি বলেছি? আমরা বলেছি কারুর কোনো অসুবিধা থাকলে, কেউ ঘর ছাড়া হলে আমাকে লিস্ট দিন, আমাকে দিন। আপনি দিন, আপনি আমাকে এখানে বসে লিস্ট দিন, পুলিশ গিয়ে বাড়ি ঢুকিয়ে দিয়ে আসবে যদি কেউ ভয় পেয়ে থাকে। হাইকোর্টে পাঠিয়েছে, হাইকোর্টের জবাব দেওয়ার হিম্মত আপনাদের নেই। এই দেখুন, হাইকোর্টে আমরা এফিডেভিট দেবো, বিভিন্ন কমিশন দেখুন না। আচ্ছা আমরা তো, আচ্ছা ঘর ছেড়েছে, আচ্ছা বাবুল দা ঘর ছেড়েছে, তার জন্য আমরা যাই। আপনার বিজেপি কর্মীরা ঘর ছাড়ছে, তার জন্য আমরা যাই। বাবুল দা ঘর ছাড়ছে, তার জন্য আমরা যাই। কয়েকটা ইয়ং ছেলের সামনে হাততালি পাওয়ার জন্য হোক, যেভাবে রাজনীতিকে অনুপ্রাণিত করার জন্য বলেছে, কিন্তু দিলীপ বাবু বলেছিলেন ছুটিয়ে মারবেন বলেছিলেন। আচ্ছা কোহিনুর বাবু, জগন্নাথ বাবু, আমি একটু জিতেন্দ্র বাবুর কাছে যাই। বাবুল সুপ্রিয় যেখানকার সাংসদ, জিতেন্দ্র বাবু সেখানকারই বাসিন্দা, আমি সেই কারণেই যাবো জিতেন্দ্র বাবুর কাছে। আসানসোলের মাটির কথা অন্তত জিতেন্দ্র বাবুর কাছে থাকবে। জিতেন্দ্র বাবু, বাবুল সুপ্রিয় লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে সময় চেয়েছেন, অর্থাৎ তিনি তার ইস্তফার রেজিগনেশনের সিদ্ধান্ত যথেষ্ট সিরিয়াস, রাজনীতি ছাড়ছেন, সাংসদ পদটাও ছেড়ে দেবেন, তার মানে আসানসোলে আবার একটা উপনির্বাচন। আমার খুব সহজ প্রশ্ন আপনার কাছে, বাবুল সুপ্রিয় সাংসদ হিসেবে আসানসোলে পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়া 2019-এ, আর বাবুল সুপ্রিয় পদত্যাগ করার পর কাউকে তো নিশ্চয়ই বিজেপি প্রার্থী দেবে, তার লড়া, এই দুটোর মধ্যে কোনো তফাৎ থাকবে বলে মনে হয় আপনার আসানসোলের মাটিতে?
দেখুন, আমি এই স্পেকুলেশনে যাব না, এবং আমি এখনো বিশ্বাস করি যে বাবুলদা তার সিদ্ধান্ত আবার চিন্তা ভাবনা করবেন, এবং তিনি এমন কোনো কাজই করবেন না যে কাজের কারণে আসানসোলের মানুষ কষ্ট পাক, যারা ওনাকে ভোট দিয়ে এমপি করেছে তারা কষ্ট পাক, এমন কোনো কাজই বাবুলদা করবেন না। কষ্ট পেয়ে 5-2 হয়েছে ফলাফল, 5-2। না না, সেটা ঠিক আছে, কিন্তু রেজিনগরের এমএলএ কি বলছে সেটা কেন বলছো ভাই? না ভাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে কি বলছেন সেই সব খবর রাখছেন না কেন? আরে রোগড়ে দেওয়ার কথা তো বলেনি। তৃণমূলের এমএলএরা আর এমএলএদের বিরুদ্ধে কি বলছে, তৃণমূলের এমএলএরা নিজের মন্ত্রীর বিরুদ্ধে কি বলছে সেই খবরগুলো রাখুন। শুধু বাবুল, হ্যাঁ, বিজেপি পার্টি উইথ ডিফারেন্স, সেই জন্য এত আলোচনা। আর তৃণমূলের সবাইকে রোজ গাল দেয়, এটা নিয়ে কোনো, কেন? এটা আপনাদের কালচার, এটা তৃণমূলের কালচার। সমস্ত এমএলএরা নিজের মন্ত্রীদেরকে গাল দেয়, এটা তৃণমূলের কালচার, তাই এটা নিয়ে আলোচনা হয়। আরে বাবা, বিজেপির মন্ত্রী আপনাকে দলে ঢুকতে দিচ্ছিল না, বিজেপির মন্ত্রী আপনাকে দলে ঢুকছিল না, এবার আপনি দলে ঢুকে তাকে দল ছাড়া করে দিলেন। আর আরে ভাই, আপনারা তো 6 মাস আমার জন্য অপেক্ষা করলেন ভাই, 6 মাস কি ধূপকাঠি নিয়ে আমার পেছনে পেছনে ঘুরছিলেন, প্লিজ আমাদের দল ছেড়ো না। আপনি বোধহয় বাংলাটা বোঝেননি, আমি আপনাকে প্রশংসা করছি যে আপনাকে দলে ঢুকতে দিচ্ছিল না, আর দলে ঢুকে আপনি তাড়িয়ে দিলেন। সেটা নিয়ে ভাবুন। আরে ভাই, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সামলান, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সামলান। স্যার, আমি প্রেজিং সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সামলান না আপনারা যে ভাই। আপনিকে দলে ঢুকতে দিচ্ছিল না, 6 মাস পর আপনি জোর করে ঢুকলেন, বাস ঢুকে তাকে তাড়িয়ে দিলেন বাবুলদাকে। আপনি তো ভাই কেশপুরের সময় ছিলেন না ভাই, কেশপুরের সময় আপনি ছিলেন না, নন্দীগ্রামের সময় আপনি ছিলেন না, তখন আপনি সাবালক ছিলেন না। আপনার প্রশ্নে কি জবাব দেবো? আপনি তখন বাচ্চা ছিলেন, তখন হয়তো কনফ্লেক্স খেতেন না, তখন আপনি কনফ্লেক্স বা সেরেলাক খেতেন। আপনি ছিলেন তো, যখন শুনুন না, যখন নন্দীগ্রাম হয়েছিল তখন আপনি কনফ্লেক্স বা সেরেলাক খেতেন। আপনার প্রশ্নে কি জবাব দেবো? আপনি বাচ্চা ছিলেন, আপনার প্রশ্নে কি জবাব দেবো? আপনি তো সংগ্রাম দেখেন নাই ভাই, আপনি তো সিপিএম এর বিরুদ্ধে লড়েন নাই ভাই। বাবুলদাকে টালিগঞ্জে পাঠালেন, হাত জোড় করছে, আপনি জানতেন টালিগঞ্জে আসলে বাবুলদার কি হবে, তখন ভাই সেটাই হলো বলে কেন্দ্রীয় মন্ত্রী চাকরি গেল, কেন্দ্রীয় মন্ত্রী রাজনীতি ছাড়া করে দিলেন। আপনি আরো বড় হন, মোলতানি বেরো, আরো সাবালক হন, আমি আপনাকে প্রশংসা করছি। আপনি বললেন তো, আপনি তো বেবি ফুড খেয়ে বড় হয়েছেন, আপনি তো নন্দীগ্রাম দেখেননি, আপনি তো নেতাই দেখেননি। আমি তো সেগুলো দেখেছি। কে বললো আমি নেতাই দেখিনি? আপনার আরো বড় সিনিয়র কে বললো আপনি নেতাই দেখিনি? আমার সময় যেহেতু একদম শেষ, সময় একেবারে শেষ, আমি কোহিনুর মজুমদার, জিতেন্দ্র তিওয়ারি, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং জগন্নাথ সরকার চারজনকেই সময় আমার সঙ্গে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাবুল সুপ্রিয় না, নির্দিষ্টভাবে এটা কখনোই বলবো না, এই শব্দটা আমি অন্তত কখনো ব্যবহার করবো না যে তাকে কেউ তাড়িয়েছেন বা তাকে কেউ ছাড়িয়েছেন, কিন্তু বাবুল সুপ্রিয় ছেড়েছেন। শুধু দল নয়, সাংসদ পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করা নয়, তিনি রাজনীতিই ছাড়তে চলেছেন। নিশ্চিতভাবে রিপাবলিক বাংলার এই আগ্রহ থাকবে, তার কারণ বাংলার মানুষ জানতে চান রূপলী পর্দায় অত্যন্ত সফল, গানের জগতে অত্যন্ত সফল একজন মানুষ রাজনীতিতে আসার পর, রাজনীতিকে সিরিয়াসলি নেওয়ার পর, দুবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় মন্ত্রিত্ব করার পর কেন একেবারে রাজনীতিকেই আলবিদা জানালেন? আলবিদা কেন বাবুল, যিনি বলতেন বারবার, যার মঞ্চে সবচেয়ে প্রিয় গান ছিল কভি আলবিদা না কাহিনা, কিশোর কুমারের ভক্ত বাবুল সুপ্রিয় কেন আলবিদা বললেন রাজনীতিকে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য রিপাবলিক বাংলা থাকবে, যতক্ষণ এর উত্তর পাচ্ছি। এখনো পর্যন্ত শুধু আপনাদেরকে জানিয়ে রাখি, বাবুল সুপ্রিয়কে আমরা বারবার ফোন করেছি, ফোন রিং হয়ে গিয়েছে, ফোন ধরেননি বাবুলদা, কিন্তু আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ বাবুল সুপ্রিয়র একটি প্রতিক্রিয়া চেয়েছিলেন নির্দিষ্টভাবে। যেহেতু বাবুল সুপ্রিয় ফোন ধরেননি, তাই আমি তার প্রতিক্রিয়াটি উল্লেখ করছি না, শুধু একটি স্মাইলি দিয়েছেন বাবুল। আমরা বাবুল সুপ্রিয়র কাছ থেকে নির্দিষ্ট প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকবো এবং কথা দিচ্ছি আপনাদেরকে, রিপাবলিক বাংলায় প্রথম বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া দেখাবে। কেন দল ছাড়লেন বাবুল, তার ভিতরের কাহিনী, ভিতরের গল্প আপনাদেরকে বলবে। আপাতত অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানে শেষ করছি। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্টে ফিরে এলাম, অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় খবরগুলো। আর এই মুহূর্তে কলকাতা এবং কলকাতার শহরতলি এলাকাতে সবথেকে বড় খবর একটাই, এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো জিজ্ঞাসা করছেন সাধারণ মানুষ, আম নাগরিক। আর সেই কারণে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের 4 প্রতিনিধি। সচিন রয়েছেন পাতিপুকুর থেকে, হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমার সঙ্গে রয়েছেন বেহালা, এবং আমার সঙ্গে রয়েছেন বেলঘরিয়া থেকে আমাদের প্রতিনিধি বিশ্বনাথ রয়েছেন হাওড়া থেকে, রাজু রয়েছেন বেহালা থেকে, এবং বেলঘরিয়া থেকে রয়েছেন সুকান্ত। আমি প্রত্যেকের কাছে যাব, সবার প্রথমে বেহালায় চলে যাব, রাজুর কাছে। রাজু, বেহালার ছবিটা যদি আমাদেরকে এই মুহূর্তে দেখাও, কতটা জল নামলো বেহালায়?
দেখো, মূলত তোমাকে যেটা জানিয়ে রাখি, নিম্নচাপের জেরে বৃষ্টির তার জেরে যে জল যন্ত্রণা বিহালা, মহেশতলা সহ দক্ষিণ কলকাতা প্রায়শই দেখা যায়। সেই জল যন্ত্রণার ছবি এই নিম্নচাপের জেরে কিন্তু এখনো কিন্তু বাদ যায়নি বেহালা, মহেশতলা। ঠিক তেমনই ভাবে বেহালাতে হাঁটুর নিচে জল নেমেছে, কোনো জায়গায় গোড়ালির নিচে জল। পাশাপাশি মহেশতলার মধ্যে কোথাও দেখা যায় যেমন 29, 24, 22, 23, এছাড়াও যে আবাসন আছে সেই আবাসনেও কিন্তু হাঁটু সমান জল, যেটা মূলত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘ সময় প্রশাসনকে জানিয়ে শুধু আশ্বাস মিলেছে কিন্তু কোনো সুরাহা হয়নি। তবে প্রশাসন সূত্রে যেটি জানা গিয়েছে, যেহেতু এই যে জল নিকাশি ব্যবস্থা, সেই জল নিকাশি ব্যবস্থার উপরে বেআইনিভাবে বেশ কয়েক কোটি লোক তারা বাড়ি কেউ করেছে, কেউ বা সেখানে দোকান নিয়ে বসেছে। সেই নিয়ে এর আগেও আমরা দেখেছি আর বাংলার পর্দায় দর্শকদের যে তারক সিং কিন্তু ভিজিটও চালিয়েছিলেন বিভিন্ন এলাকায়, এবং তিনি জানিয়েছিলেন যে তার কলকাতা পৌরসভার কাছে এই যে জল নিকাশি ব্যবস্থা কোন দিক দিয়ে কি হয় তা নিয়ে কিন্তু এখনো সেইভাবে পৌরসভার কাছে ম্যাপ নেই। একেবারেই, অর্থাৎ ভগবান ভরসাটা বলেছিলেন তারক সিং। আমি চলে যাই আমাদের পরবর্তী প্রতিনিধি সুকান্তর কাছে, বেলঘরিয়া থেকে রয়েছেন। সুকান্ত, তোমার কাছ থেকে জানতে চাইবো বেলঘরিয়ার ছবিটা যদি আমাদের দর্শকদের একটু দেখাও এই মুহূর্তে। অনির্বাণ, তোমাকে আমি একটু সংশোধন করেছি। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু বারাসাতের চৈতন্যনগরে। এখানের কিন্তু যে মানুষের দুরবস্থা প্রচণ্ড, তার কারণ যে চটকা খালের যে মূল লকগেট, সেই লকগেট না খোলার ফলে কিন্তু এলাকা কিন্তু জলমগ্ন। কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল, কোথাও গলা জল। মানুষ খুব অসহায় রয়েছে। সকাল থেকে জনপ্রতিনিধিরা কিন্তু এলাকা এলাকায় যাচ্ছেন, মানুষের কথা শুনছেন। বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু শুকনো খাবার থেকে শুরু করে ওষুধপত্র সব ডিস্ট্রিবিউশন করা হয়েছে। কিন্তু এই যে অবস্থা জল রয়েছে, সেই জল পুরসভার পক্ষে কিন্তু এখানে কিন্তু মানুষের পাশে সার্বিক সাহায্য করা সম্ভব নয় যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট এখানে না আসে। ইতিমধ্যেই আমাদের এই ওয়ার্ডে যিনি কাউন্সিলর রয়েছেন, সকাল থেকে তাকে দেখেছি কোমর জলে, কোথাও গলা জলে ভেলা করে খাবার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিতে। আমরা কথা বলে নেব কি অবস্থা এখন, কি অবস্থা? এখনো একই অবস্থা, জল আগের তুলনায় কিছুটা নেমেছে, তবে এখনো বিভিন্ন এরিয়াতে গলা জল, কোমর জল, হাঁটু জল রয়েছে, যেটা থেকে মুক্তি পেতে এখনো 4-5 দিন সময় লাগবে, যেটা বরাবর দেখি। চটকা খালের লকগেট কবে খুলবে? চটকা খালের লকগেটের সমস্যা হলো ওর ওপারে হলো মধ্যমগ্রামের ক্যামেলিয়া সংলগ্ন এলাকা, সেই সমস্ত এরিয়াতেও জল একই পর্যায়ে রয়েছে, যে কারণে যদি মধ্যমগ্রামের চটকার পোল পুরোটা তুলে দেয় তাহলে বলছিলেন একটা জমি জটের জন্য চটকা খাল সম্প্রসারণ করা যাচ্ছে না। হ্যাঁ, জমি জট রয়েছে। বারাসাত এবং মধ্যমগ্রাম পৌরসভার তরফ থেকে উদ্যোগে 2019 সালে কিছু জমি কেনা হয়েছে 2 কোটি টাকার উপরে প্রজেক্ট সহ, কিন্তু কিছু চাষি রয়েছে যারা, অর্থাৎ এখানেও সেই প্রশাসনিক নানা জট, এবং যে জটের কারণে সারা বছর ধরে খালটাকে তৈরি করা, খালটাকে তৈরি রাখা বর্ষার জল নিকাশির জন্য সম্ভব হয় না, আর তারই ফল ভুগতে হয় সামান্য নিম্নচাপের বৃষ্টিতে এলাকাবাসীকে। আমরা দেখলাম বেলঘরিয়ার বারাসাতের ছবি, আমরা দেখলাম বেহালার ছবি। চলে আসবো হাওড়া স্টেশনের খবরে। আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ হাওড়া থেকে। বিশ্বনাথ, একের পর এক ট্রেন ক্যান্সেল হচ্ছে, না হলে তার ডিস্টেন্স শর্ট করতে হচ্ছে, না হলে তাকে সাঁতরাগাছিতে পাঠাতে হচ্ছে। সাধারণ যাত্রীদের তো ভয়ঙ্কর দুর্ভোগ। একেবারেই অনির্বাণ, সবথেকে বড় কথা কোভিড পরিস্থিতির কারণে এই মুহূর্তে কিন্তু কিছু স্পেশাল ট্রেন ছাড়া কিন্তু হাওড়া স্টেশন থেকে সেভাবে গাড়ি চলছে না। যদি তাই হতো তাহলে কিন্তু চরম দুর্ভোগের ছবিটা কিন্তু আমাদের ক্যামেরায় কিন্তু উঠে আসতো। ইতিমধ্যেই আমরা দেখেছি গতকালের পরে আজকেও কিন্তু দক্ষিণ পূর্ব এবং পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দূরপাল্লার প্রায় 20টি গাড়ি আজকেও বাতিল করা হয়েছে এবং রিশিডিউল করা হয়েছে 26টি গাড়ি, এবং লোকাল ট্রেন চলছে না তা কিন্তু একেবারেই স্পষ্ট। অবশ্য দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে তারা টিকিয়াপাড়ায় যে কারশেডে যে জল জমে রয়েছে তা নিকাশির ব্যবস্থা করছেন। তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দ্বন্দ্ব দেখা গিয়েছে অতীতেও, এবং সেই দ্বন্দ্বের কারণেই কিন্তু ফল ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদের। কেননা রেলের তরফ থেকে বারংবার অভিযোগ করা হয় যে পুরসভার আধিকারিকরা বা পুরসভার জল কিন্তু রেলের জায়গায় ফেলা হয়। অবশ্য পুরসভার থেকে কিন্তু উল্টো অভিযোগ করা হয় যে রেল পাম্প করে। একেবারেই বিশ্বনাথ, এবার চলে যাই আমি সচিনের কাছে। হাওড়ার নিত্য যন্ত্রণার কথা শুনলাম যাত্রীদের, সচিনের কাছে যাই। সচিন,
নতুন নামকরণ নাকি হচ্ছে পাতিপুকুরের, যেখানে তুমি দাঁড়িয়ে আছো, যে পাতি বৃষ্টিতে জল জমে যেখানে পুকুর হয় তার নাম নাকি পাতিপুকুর। সত্যি এলাকাবাসী তাই বলছেন? দেখো, আমরা বেশ দীর্ঘ সময় কিন্তু এখানে এসে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম সাধারণ মানুষ কীভাবে যাতায়াত করে। একদম যদি ছবিটা একটু সহকর্মীকে দেখাতে অনুরোধ করি অনির্বাণ, তাহলে তুমি দেখতে পাবে এখন একটি বাস কিন্তু সেই পাতিপুকুর যে আন্ডারপাস, সেই আন্ডারপাসের তলায় এখনও কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে এবং সেখানে জল যতটা রয়েছে তাতে কিন্তু বাসের অর্ধেক অংশ সেটা কিন্তু জলের তলায় দেখা যাচ্ছে এবং যে অংশটি আন্ডারপাসে, যে অংশটি বন্ধ রয়েছে, যে অংশ দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না, এই অঞ্চলটি কিন্তু যথেষ্ট ব্যস্তপূর্ণ অংশ এবং তুমি দেখতে পাবে অপরদিকে যে লেনটি রয়েছে গাড়ির, সেই লেনটিতে কিন্তু গাড়ি যথেষ্ট ধীরগতিতে চলছে, অর্থাৎ একটি যানজটের সৃষ্টি হয়েছে। যে ছবিটা রিপাবলিক বাংলা বারংবার দেখিয়ে এসছে গতকাল থেকে, যেভাবে বৃষ্টির কারণে বিভিন্ন অংশ শহর কলকাতার সেই অংশগুলি জলমগ্ন হয়েছে এবং জলমগ্ন হওয়ার পরে সেই অংশে তার পার্শ্ববর্তী অংশে যেভাবে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু কার্যত কালঘাম ছুটেছে মানুষদের তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে এবং একেবারেই সচিন, এবং ঠিক এই যে ছবিটা, অর্থাৎ এই যে চারজনের ছবিটা আপনারা দেখছেন, কেউ পাতিপুকুর, কেউ হাওড়া, কেউ বেহালা, কেউ বারাসাত থেকে যে ছবিটা দেখাচ্ছেন, আসলে জায়গাগুলোর নাম বদলাচ্ছে কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না। প্রত্যেকটি জায়গায় সাধারণ নাগরিকের, আম নাগরিকের ভয়ঙ্কর দুর্ভোগের ছবি। এর অবসান কবে, কিভাবে? সত্যি কি ভগবান ভরসা? যেমনটা বলছিলেন গতকাল কলকাতার পৌর প্রশাসক তারক সিং, পৌর প্রশাসনের মেয়র পরিষদ ছিলেন আগে এবং এই মুহূর্তে প্রশাসক তারক সিং যেভাবে বলছিলেন ভগবান ভরসা, সোজাসুজি স্বর্ণালীতে এরপরে এর উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সোজাসুজি স্বর্ণালীতে থাকছে কলকাতার জল যন্ত্রণার অবসান কবে, শহরতলির জল যন্ত্রণার অবসান কবে, কিভাবে? সোজাসুজি স্বর্ণালী।